আমরা এখন পড়ব ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স বা কম্পিউটারের শ্রেণীবিভাগ। এখন দেখো এখানে খুব সুন্দর একটা সামারাইজড ফর্মে সব কিছু লেখা আছে। এই ডায়াগ্রামটা দেখলেই তোমরা আসলে বুঝতে পারবা, মানে পুরো জিনিসটা একদম মানে খুব সামারাইজড বা খুব কনজেস্টেড ফর্মে দেওয়া আছে। এটা একবার মাথায় রাখলেই তোমার প্রকারভেদগুলো মনে রাখতে সমস্যা হবে না। তাহলে কম্পিউটারের শ্রেণীবিভাগ আমরা শুরু করি একদম উপরের হায়ারার্কি থেকে। আকার অনুযায়ী কম্পিউটারের বেশ কিছু ধরন আছে। উদ্দেশ্য অনুযায়ী যে তুমি কোন ধরনের বা কোন কাজে তুমি কম্পিউটারটা ব্যবহার করবা তার ভিত্তিতে কিছু শ্রেণীবিভাগ আছে। তুমি যে ডেটা কন্ট্রোল করবা বা ডেটা নিয়ন্ত্রণ করবা সেই প্রসেস অনুযায়ী আরও বেশ কিছু শ্রেণীবিভাগ আছে। আর কম্পিউটারের জেনারেশন বা প্রজন্ম অনুযায়ী কতগুলো ভাগ আছে। তাহলে ব্রডলি কী কী ভাগে ভাগ করা হয়? আকার অনুযায়ী কিছু ভাগ আছে, উদ্দেশ্য অনুযায়ী কিছু ভাগ আছে, ডেটা কন্ট্রোল অনুযায়ী কিছু আছে, আর জেনারেশন ওয়াইজ কিছু আছে। তাহলে আমরা ফার্স্টে সাইজ ওয়াইজ দেখি, আকার বা সাইজ ওয়াইজ। আর সাইজ ওয়াইজ কম্পিউটারগুলোকে কত ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, প্রত্যেকটা আমি আলোচনা করবো, আপাতত জাস্ট নামগুলো একটু দেখো। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার আর মাইক্রো কম্পিউটার। আর উদ্দেশ্য অনুযায়ী কম্পিউটারকে দুই ভাগে আবার ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণ কাজের কম্পিউটার, একটা হচ্ছে বিশেষ কাজের কম্পিউটার। মানে তুমি কোন কাজে বা কোন লেভেলের কাজে কম্পিউটার ইউজ করতেছো তার বেসিসে হচ্ছে এই দুটো ভাগ। এবার ডেটা কন্ট্রোল অনুযায়ী আবার তিনটা ভাগ আছে। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটা ডিজিটাল কম্পিউটার, আর একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার, মানে কাইন্ড অফ মিক্স আর কি। আর প্রজন্ম অনুযায়ী বা জেনারেশন অনুযায়ী কম্পিউটারকে পাঁচটা ভাগে ভাগ করা হয়। ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কম্পিউটার, ফোর্থ জেনারেশন কম্পিউটার আর ফিফথ জেনারেশন কম্পিউটার। প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট পুরো জিনিসটাকে সামারাইজ করার জন্য এই ফ্লো চার্টটা এখানে অ্যাড করা হয়েছে, তোমার কুইক রিভিশনে কাজে লাগবে আর কি। আচ্ছা, এবার আমরা প্রথমে কি পড়ছিলাম খেয়াল আছে তো? আকার অনুযায়ী। প্রথমে আমরা পড়ছিলাম আকার অনুযায়ী। এই যে আকার অনুযায়ী চারটা কম্পিউটারের ভাগ। এবার এই ভাগগুলো আমরা আলোচনা করব। তাহলে আকার অনুযায়ী কম্পিউটারকে চারটা ভাগে ভাগ করা হয়, আমরা মাত্রই দেখলাম। এবার প্রত্যেকটাকে ওয়ান বাই ওয়ান দেখি। প্রথমটা হচ্ছে সুপার কম্পিউটার। নাম শুনেই বুঝতেছো এই সুপার ডুপার কিছু কাজ করে বলেই এর নাম সুপার কম্পিউটার। আসলেই তাই, মানে একে সুপার কম্পিউটার কেন বলা হয়েছে? কারণ স্বাভাবিক বা আমরা সাধারণ যে আমরা কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ, ডেস্কটপ যা ইউজ করি, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ডেভেলপড, বেশি অ্যাডভান্সড হচ্ছে এই কম্পিউটার। মানে আমরা যে সাধারণ কম্পিউটারগুলো দিয়ে যে কাজ করি সেই কাজের চেয়ে অনেক 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 বেশি ডেটা হ্যান্ডেল করতে পারে এই কম্পিউটার, সুপার কম্পিউটার। ঠিক আছে, তার স্পিড অনেক বেশি, তার এফিসিয়েন্সি বা দক্ষতা অনেক বেশি। সে হচ্ছে একই সাথে একাধিক কাজ, এটাকে বলে প্যারালাল প্রসেসিং। সো একই সাথে অনেকগুলো কাজ করতে পারে, ঠিক আছে, মাল্টিটাস্কিং করতে পারে সে। মানে সাধারণ কম্পিউটারের সাথে এই কম্পিউটারের ব্যবধান মানে আকাশ পাতাল তফাৎ। এরা অনেক 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 অ্যাডভান্সড। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, এই জন্য অনেক অ্যাডভান্সড বলেই নাম আসলে সুপার কম্পিউটার। ঠিক আছে, সুপার কম্পিউটার হলো এমন এক ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, মানে এদের পাওয়ার অনেক বেশি, যা জটিল বৈজ্ঞানিক হিসাব নিকাশ, খুব কমপ্লেক্স সায়েন্টিফিক ক্যালকুলেশনগুলো পারফর্ম করতে পারে। রিসার্চে অনেক সময় অনেক বেশি হেভি কাজ করতে হয়, সো রিসার্চের ক্ষেত্রে কাজে লাগে। অনেক বড় বড় ডেটা অনেক সময় প্রসেসিং করতে হয়, সেই সব কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে কি বলছে, সুপার কম্পিউটার হলো এমন এক ধরনের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার যা জটিল বৈজ্ঞানিক হিসাব নিকাশ বা কমপ্লেক্স সায়েন্টিফিক ক্যালকুলেশনস, গবেষণা বা রিসার্চ এবং ডেটা প্রসেসিংয়ের জন্য তৈরি করা হয়। তাহলে বুঝতে পারছো এই কম্পিউটারগুলো কোন কোন উদ্দেশ্যে কাজে লাগে বা ব্যবহৃত হয়। সাধারণ কম্পিউটারের তুলনায়, মানে আমরা যেসব কম্পিউটার ইউজ করি মানে ডেইলি লাইফে, এই কম্পিউটারগুলোর তুলনায় এরা কোটি কোটি বা তারও বেশি গণনা, তারও বেশি ক্যালকুলেশন বা তারও বেশি কম্পিউটেশন তারা প্রতি সেকেন্ডে করতে সক্ষম। বিষয়টা বুঝছো, অনেক অনেক ফাস্টার আর কি তারা। তাহলে এদের কী কী বৈশিষ্ট্য? এটি অত্যন্ত উচ্চ গতি সম্পূর্ণ, মানে স্পিড অনেক বেশি, স্পিড অনেক বেশি। এবার স্পিড কিসের স্পিড ভাইয়া? ধরো তুমি সহজ কথা, একদম সহজ কথায় বলি, তুমি যে কোনো একটা কাজ ধরো একটা সুপার কম্পিউটারকে দিলা, একই কাজ তুমি দিলা ধরো একটা নর্মাল কম্পিউটারের মধ্যে, তাহলে সুপার কম্পিউটার দেখা যাবে চোখের পলকে তোমার এই কাজটা করে ফেলছে। কিন্তু একটা সাধারণ কম্পিউটার যেখানে ধরো 5 মিনিট 10 মিনিট
1 ঘন্টা সময় নিচ্ছে, সাধারণ মানে সুপার কম্পিউটার তা আমরা কয়েক সেকেন্ডে করে ফেলতেছে, চোখের পলকে করে ফেলতেছে। এজন্যই বলা হয়েছে যে এটার স্পিড অনেক বেশি, প্রায় প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন বা কোয়াড্রিলিয়ন সংখ্যক গণনা সম্পূর্ণ করতে পারে। মানে এদের ক্যালকুলেশনটা এত ফাস্ট যে প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন বা কোয়াড্রিলিয়ন সংখ্যক গণনা তারা একসাথে কম্পিউট করতে পারে প্রত্যেকটা সেকেন্ডে। বুঝতে পারছো? প্রত্যেকটা সেকেন্ডে এত এত হাজার হাজার লাখ লাখ বাইট তারা ডেটা প্রসেস করে ফেলতে পারে। এটি ম্যাসিভ প্যারালাল প্রসেসিং সম্পূর্ণ। সহজ কথায় ভাই প্যারালাল প্রসেসিং ব্যাপারটা আমি একটু বোঝাই দিই। প্যারালাল প্রসেসিং এই জিনিসটা হচ্ছে, আমি একদম সহজ ভাষায় বুঝাই দিব তোমাকে। ধরো এই হচ্ছে লেটস সে তোমার একটা কম্পিউটার, এই হচ্ছে তোমার কম্পিউটার। তুমি কম্পিউটারকে তিনটা কাজ দিলা, প্যারালাল প্রসেসিং আর প্রসেসিং ওয়ান অ্যাট এ টাইম, এই দুটার মধ্যে পার্থক্য কোথায় তোমার বলি। প্রসেসিং ওয়ান অ্যাট এ টাইম মানে এই কম্পিউটার কি করবে, তোমার 1 নাম্বার কাজটা আগে সে ধরবে, 1 নাম্বার কাজটা শেষ করবে, করে সে 2 নাম্বার কাজে আসবে, এরপর সে 2 নাম্বার কাজটা শেষ করবে, এরপর সে 3 নাম্বার কাজে আসবে। মানে একটা টাস্ক বা একটা প্রসেসিং সে একবার মানে একটা শেষ করবে তারপরে অন্যটায় যাবে, একটা শেষ করবে তারপরে অন্যটায় যাবে, এরকম। কিন্তু সুপার কম্পিউটার কিন্তু প্যারালাল প্রসেসিং করতে পারে। এর মানে তুমি যার 3টা 10টা 1000টা কাজ দিলেও সে প্রত্যেকটা কাজ একই সাথে করবে। সে 1 নাম্বারটাও হ্যান্ডেল করবে একসাথে একই সাথে, 2 নাম্বারটাও হ্যান্ডেল করবে একই সাথে, 3 নাম্বারটাও একই সাথে হ্যান্ডেল করবে, 3টা কাজ একই সাথে হ্যান্ডেল করবে, একই সাথে প্রসেস করবে। এটাকে বলে প্যারালাল প্রসেসিং। মানে যতগুলো প্রসেসিং চলতেছে সবগুলো প্যারালালি ফর্ম হবে, সবগুলোই চলতে থাকবে, কোনোটা আটকায় থাকবে না। এমন না যে এটা শেষ হলে ওইটা করবো, ওইটা শেষ হলে ওইটা করবো, এমন না। সবগুলো প্রসেসিং একই সাথে চলতে থাকবে, এই 3টা টাস্ক সে একই সাথে পারফর্ম করতে থাকবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে ম্যাসিভ প্যারালাল প্রসেসিং। মানে অনেক অনেক কাজও তুমি যদি তাও প্রত্যেকটা কাজকে সে একই সাথে পারফর্ম করতে পারবে, প্যারালালি প্রসেস করতে পারবে। অর্থাৎ এটি একসাথে হাজার হাজার প্রসেসর ব্যবহার করে কাজ করতে পারে। এই ব্যাপারটাকে আমি তোমাকে বলি। ধরো আমরা সাধারণ কম্পিউটারে আমাদের দেখা যায় ভাই একটা সিপিইউ, একটা জিপিইউ, একটা মেমোরি ডিভাইস, এরকম আমরা আমজনতা যেসব কম্পিউটার ইউজ করি, তাই না? সিপিইউ, জিপিইউ, মেমোরি ডিভাইস এগুলো একটা থাকে, সিঙ্গুলার ফর্মে থাকে। কিন্তু ভাই একটা সুপার কম্পিউটারে একই সাথে হাজার হাজার সিপিইউ, হাজার হাজার জিপিইউ, হাজার হাজার মেমোরি, মানে এইচডিডি বা এসএসডি হাজার হাজার লক্ষ লক্ষ থাকে। তাহলে বুঝতে পারছো কত বিশাল জাইগ্যান্টিক একটা স্ট্রাকচার। এটাই আর কি। তাহলে তোমার কম্পিউটার যদি একটা সিপিইউ থাকে, ভালো করে বোঝো, একটা সিপিইউ থাকে, তাহলে সেই বেচারা যতটুকু প্রসেস করতে পারবে, সুপার কম্পিউটার যেখানে লক্ষ সিপিইউ আছে তাহলে তারা কত দ্রুত পারফর্ম করতে পারবে কাজটা। একটা কাজ যদি একজন মিলে করে তাহলে সে মানে দ্রুত করতে পারবে নাকি 1 কোটি মানুষ মিলে দ্রুত করতে পারবে? বিষয়টা বুঝতে পারছো? এরকম আর কি অনেকটা। আশা করি বুঝতে পারছো যে এটা আসলে কতটা অ্যাডভান্সড। এত কথা বলতেছি এটা আসলে অ্যাডভান্সডনেস বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এটি উচ্চ ব্যান্ডউইথ নেটওয়ার্ক সম্পন্ন, যার ব্যান্ডউইথ যত বেশি সে ততটা ফাস্ট, তাই এর দ্রুত ডেটা আদান প্রদানের সুবিধা আছে। 4 নম্বরটা হচ্ছে এটি বিশেষায়িত সফটওয়্যার, মানে স্পেশালাইজড। এটি একটা স্পেশালাইজড সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম সম্পন্ন। মানে আর 5-10টা কম্পিউটারে যেরকম সফটওয়্যার থাকে, যেরকম অপারেটিং সিস্টেম থাকে, সেরকম না, এদেরটা খুব কাস্টমাইজড, খুব স্পেশাল। এর অপারেটিং সিস্টেম সাধারণত উইন্ডোজ বা লিনাক্সের মতো না, বরং এতে কাস্টমাইজড হাই পারফরমেন্স অপারেটিং সিস্টেম, ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে এদের এমনভাবেই তাদের অপারেটিং সিস্টেমগুলো কাস্টমাইজ করে নেওয়া হয় যাতে করে তারা খুব হাই পারফরমেন্স দিতে পারে। ওকে, স্বাভাবিক 5-10টা কম্পিউটারের মতো উইন্ডোজ বা লিনাক্স বা উবুন্টুর মতো না। 5 নম্বরটা দেখো, এটি বিশাল বড় আকারের হয়ে থাকে। বুঝতেই পারতেছো একটা কম্পিউটার যদি হাজার হাজার সিপিইউ, হাজার হাজার জিপিইউ থাকে তাহলে তার সাইজ কি আমাদের নর্মাল কম্পিউটারের মতো হবে? অবশ্যই না, অনেক বিশাল সাইজ হবে তার। একটি সুপার কম্পিউটার কয়েকটি রুম বা বিল্ডিং জুড়ে থাকতে পারে।
কয়েকটা রুম মিলে একটা কম্পিউটার হতে পারে, বা কয়েকটা বিল্ডিং মিলে একটা রুম হতে পারে, মানে একটা কম্পিউটার হতে পারে আর কি। কয়েকটা বিল্ডিং মিলায় একটা কম্পিউটারের স্ট্রাকচার থাকতে পারে আর কি। এই যে এই চিত্রটা একটু ফেটে গেছে, বাট আশা করি তোমরা কিছুটা একটু বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে একটা সুপার কম্পিউটারের ফিগার, মানে বড় স্মার্ট বোর্ডে পড়ানো হচ্ছে তো এর জন্য ফিগারটা একটু মানে ট্র্যাক হয়ে গেছে আর কি। এনিওয়ে, তাহলে দেখছো ভাই এই যে সারি সারিবদ্ধভাবে প্রত্যেকটার মধ্যে সিপিইউ বসানো, প্রত্যেকটার মধ্যে জিপিইউ বসানো, এই পুরো স্ট্রাকচারটা একটা সিঙ্গেল কম্পিউটার, হ্যাঁ, একটা সিঙ্গেল সুপার কম্পিউটার। তাহলে বুঝতে পারছো কত হাই পারফরমেন্সের এর আছে, মানে তোমার হচ্ছে হাই পারফরমেন্সের প্রোভাইড করতে পারে। এরপর সুপার কম্পিউটারের ব্যবহার ক্ষেত্র, কোন কোন জায়গায় এত হাই পারফরমেন্স কম্পিউটার ব্যবহার করা হয়? আবহাওয়া পূর্বাভাস বা ওয়েদার ফরকাস্টিংয়ে কিন্তু সুপার কম্পিউটার খুব কাজে লাগে। বায়ো ইনফরমেটিক্স ও জিনোমিক গবেষণা, এখানে ডেটাগুলো অনেক কমপ্লেক্স, অনেক মানে জিন সিকোয়েন্সের যে ক্যালকুলেশনগুলো বা জিন সিকোয়েন্সের যে স্ট্রাকচারগুলো, এগুলো খুবই কমপ্লেক্স জিনিস। সাধারণ স্বাভাবিক কম্পিউটার যেগুলো করা যায় না, ঠিক আছে, এই জন্য তোমার স্পেশাল কম্পিউটার লাগে, সুপার কম্পিউটার। পারমাণবিক গবেষণা বা অ্যাটমিক রিসার্চ এবং সিমুলেশনে, হ্যাঁ, তারপর হচ্ছে মহাকাশ গবেষণা যেমন নাসা, ইসরো, এসবে তোমার কি করা হয় তোমার হচ্ছে, আচ্ছা ইসরো হচ্ছে ইন্ডিয়ান ওদের যে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা, ওইটার মানে ওই সেন্টারটার নাম হচ্ছে আসলে ইসরো। আর নাসা তো তোমরা সবাই চেনো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের গবেষণায়, ঠিক আছে, মেশিন লার্নিংয়ের বিভিন্ন ক্যালকুলেশন এরকম আসছে যে অনেক বড় অনেক জটিল ক্যালকুলেশন, সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কোম্পানি, বড় কোম্পানিগুলো সুপার কম্পিউটার ব্যবহার করে কম্পিউটেশনের জন্য। সামরিক ও প্রতিরক্ষা গবেষণায়, ঠিক আছে, অনেক সময় ডিফেন্স যে সেক্টরটা আছে সেই সেক্টরেও সুপার কম্পিউটার ইউজ করা হয়। এবার সুপার কম্পিউটারের কিছু নাম দেখো, কিছু উদাহরণ, হ্যাঁ, জাস্ট নামটা একটু যদি মনে রাখতে পারো, ট্রাই করে দেখো। ফুগাকু, হ্যাঁ, এটা জাপানে, জাপান এটা উদ্ভাবন করছে। বিশ্বের অন্যতম দ্রুততম সুপার কম্পিউটার একটা হচ্ছে সামিট, এটা ইউএসের। তারপর সানওয়ে তাইহু লাইট, ইফ আই এম নট রং। তারপর হচ্ছে সানওয়ে তাইহু লাইট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পরম সিদ্ধি এআই, ঠিক আছে, ইন্ডিয়ান নাম, মানে হয়তো বা পরম সিদ্ধি এআই এই টাইপের কিছু একটা আর কি। হ্যাঁ, এনিওয়ে, তাহলে এগুলো হচ্ছে জাস্ট বিভিন্ন দেশ তারা যে সুপার কম্পিউটারগুলো উদ্ভাবন করছে সেগুলোর নাম, মানে তাদের দেশের অনুযায়ী নাম দিচ্ছে আর কি, তাদের মতো করে নাম দিচ্ছে।